গত পর্বে তোমাদের দেখিয়েছি হায়দ্রাবাদ থেকে কান্থালুর আসার দৃশ্য। ও হ্যাঁ, আমরা মুন্নার থেকে 50 কিলোমিটার দূরে এখন কান্থালুরে আছি। আগামীকাল মুন্নার রওনা দেবো তোমাদেরকে নিয়ে। ভোরের এক অনন্য ক্ষমতা, রাতের অন্ধকারের সব মলিনতা ক্লান্তি ভুলে এক নিমেষে মনকে প্রাণবন্ত করে তোলে। হোটেলের বারান্দায় এসে প্রকৃতির রূপ দেখে এক অপরিসীম ভালোবাসায় পড়ে গেলাম। রেডি হয়ে চলে এসেছি ডিনার টেবিলে। নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান ফুড দিয়ে সাজিয়ে দিয়েছে আমাদের ব্রেকফাস্ট করেই তোমাদের নিয়ে বেরোবো কান্থালুরের আনাচে কানাচে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। হোটেল থেকে বেরিয়েই একদম হোটেলের সামনেই আমরা প্রথমে চলে এসেছি মায়ারুর জ্যাগারি ফ্যাক্টরিতে। খুব সকাল থেকেই এখানে আখের রস থেকে জ্যাগারি প্রস্তুত করার প্রণালী চলছে। আমরা বাংলা ভাষায় যাকে বলি আখি গুড়। তবে এখানে আখি গুড় আর আমাদের কলকাতার আখি গুড়ের মধ্যে তফাৎ হলো এখানে সবটাই পাউডার সিস্টেমে ওরা বিক্রি করছে। একদম দেখে মনে হবে যেন বালির দানা। কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের প্রস্তুতি পর্ব দেখিয়ে এগোতেই প্রকৃতির অপার সৌন্দর্য প্রেমে পড়ে গেলাম। গাড়ি থামিয়ে অনুভব করছি এক রাস মুগ্ধতা। সূর্যের আলো এসে পড়েছে পাহাড়ের কোলে। সময় তো থেমে থাকবে না, তাই রওনা দিলাম গন্তব্যের দিকে। পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি ভাষায় বর্ণনা করার মতো ভাষা জ্ঞানও বোধহয় আমার নেই। শুধু দু চোখ ভরে অনুভব করছি, চোখ যেন সরাতেই পারছি না। স্যান্ডেল ফরেস্টের মধ্য দিয়ে আমাদের গাড়ির দাদা যত স্পিড বাড়াচ্ছে সৌন্দর্য যেন তার দ্বিগুণ হয়ে ধরা দিচ্ছে আমাদের চোখে। কিছুটা সময় এগোতেই আমরা চলে এসেছি এই চিনার ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। এখন আমাদের গাড়ি থেকে নামতে হবে, কারণ এখানে টিকিট কাটার জন্য যখন আমার ছেলে আর ওর বাবা এগিয়েছে তখন এখানে যে ঘটনাটা ঘটেছে একবার দেখুন। ভাগ্যিস আমি গাড়ির সামনে ছিলাম, না হলে আমাদের অনেক ক্ষতি হতো। এই সেই মহারাজ। গাড়ির কাজটা খোলা ছিল, আমরা খেয়ালই করিনি। এখান থেকে টিকিট নিয়ে আমরা ফরেস্টে ঢুকবো। ছেলে আগে এগিয়ে যাচ্ছে, সঙ্গে গাইড ভাইটিও আছে, বাচ্চা ছেলে। ফরেস্টের অন্দরমহলে ঢুকছি। ওই যে দূরে ওয়াচ টাওয়ারটা দেখছি, ওর ওপরে ওঠার কথা। গাইড ভাই সাহসে এবং ছেলের উৎসাহে কখন যে এতগুলো সিঁড়ি ভেঙে আমি ওপরে উঠে গেছি বুঝতে পারিনি। ওপরে উঠে চারিদিক তাকিয়ে আমার পরিশ্রমের প্রাপ্তির ঝুলি পরিপূর্ণ দেখে মনে হচ্ছিল এ তো ছোটোবেলা বাবা সেই পয়লা বৈশাখ বা 1 জানুয়ারি ক্যালেন্ডার আনতো, তাতে যে ল্যান্ডস্কেপগুলো থাকতো সে যেটা জীবন্ত হয়ে উঠেছে। এখানে দাঁড়িয়ে একটা কথাই মনে হচ্ছে, বলে কেরালা গডস ওন কান্ট্রি। কিছুটা সময় চুপ করে থাকাই বোধহয় ভালো। এরপরে গাইড ভাইটি আমাদের নিয়ে আসলো রিভার সাইডের দিকে। চারিদিকে ফরেস্টে ঘেরা, তার মাঝখান থেকে এই যে ছোট্ট আমার নাম না জানা কুলকুল করে বয়ে যাচ্ছে নদীটি। নামটা বলেছিল, যেহেতু সাউথ ইন্ডিয়ান নাম আমি বলতে পারছি না। অনেকক্ষণ বরফের মতো ঠান্ডায় শীতল জলে পা চুবিয়ে প্রাণ ভরে অক্সিজেন নিয়েছি। কিন্তু সময় তো থেমে থাকবে না, আমাদের আরও অন্য গন্তব্যে যেতে হবে। ড্রাইভার দাদা তাড়া দিচ্ছে। উঠতে মন চাইছে না, কিন্তু উঠতে যে হবেই। প্রাণপণে উপভোগ করছি সৌন্দর্য। ঘড়ির কাঁটায় এখন বেলা 1টা। বাইরে লাঞ্চ করেই আমরা নেক্সট গন্তব্যের দিকে যাব, কারণ লাঞ্চ আমরা প্রতিদিন বাইরেই করেছি। সেই আবারও প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। ওই যে বলে, পথের সৌন্দর্য যদি
নাই উপভোগ করলাম তাহলে গন্তব্যে কী করে পৌঁছাবো। চলে এসেছি বাড়া মারমান, আমার নামটা ভুলও হতে পারে। জায়গাটা অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো বিশেষণও আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। চারিদিক পশ্চিমঘাট পর্বতমালা সারি, তাতে সূর্যের আলো পড়ছে পাহাড়ের কোনো অঙ্গে হয়তো ছাওয়া। ছেলে চেষ্টা করছে আমাকে বোঝাতেই, প্রথম বোধহয় ক্যামেরার সামনে আমি চলেই আসলাম একটু। পেছনে মেঘেদের হুটোপুটি, অসম্ভব জোরে একসময় হাওয়া বইছে, কখনো বা থেমে যাচ্ছে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমার মতো যারা প্রকৃতিপ্রেমী, আমার মনে হয় না এখানে আসলে আর যেতে ইচ্ছা করবে। আমার অনুভূতির সঙ্গে আপনাদেরও অনুভূতিগুলো একটু কমেন্ট করে জানাবেন। এখানে বসেই মনে হয় লেখা যায়, আরও কিছুক্ষণ না হয় রহিলে কাছে। সমমনস্ক বন্ধু বা আত্মীয়র সঙ্গে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় এই ভ্যালিতে। অনেকক্ষণ উপভোগ করেছি, অনেকক্ষণ। সন্ধে 6:30 ফিরে এসছি আমাদের হোটেলে। ওই পাহাড়ের কোলে রাত নেমে আসছে। দুদিনেই যেন হোটেলটা আমার খুব কাছের আপন হয়ে গেছে। দূরে একটা ময়ূর কন্টিনিউয়াস ডেকে যাচ্ছে। আজ তাহলে এখানেই থামি। নেক্সট পর্বে আপনাদের নিয়ে যাব মুন্নার। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুন্নার যেতে হবে যে।